খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এই নিয়ম না মানলে আটকে যাবে ইনক্রিমেন্ট। সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর। ফের খোলা হলো প্রশান্ত বর্মনের ফাইল। অপসারিত বিডিওর গ্রেপ্তারিতে তৎপর রাজ্য প্রশাসন। পদোন্নতি নিয়ে কাটল জট। সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা জারি রাজ্যের। চিটফান্ড থেকে ক্রিপ্টো জালিয়াতি, একযোগে রাজ্যের একাধিক জেলায় ইডি হানা। বারুইপুর কাণ্ড, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও 8 গ্রেপ্তার। বাংলায় আবার ভোট, সংসদের হিসাবটাই ওলটপালট হয়ে যাবে তৃণমূলের দৌলতে। ইরানে চবাহার বন্দর গুড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত। তৃণমূল ছেড়ে এবার পদ্মবনে, বিজেপি কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক। সুখেন্দু সুস্মিতা প্রকাশের পদ্মযোগ কি স্রেফ সময়ের অপেক্ষা? এত দ্রুততা কেন? সাধারণ একটা মানুষ এলে পুলিশ তো এত সক্রিয় হয় না। প্রশ্ন আদালতের। হাইকোর্টে স্বস্তি পেল কালীঘাট তৃণমূল। সব শুনে তাজ্জব বনে যাচ্ছি। অভিষেকের চার্টার্ড বিমান ও কেমন যোগ নিয়ে তদন্তের দাবি কুণালেরও। মাত্র 45 পয়সা খরচ করলেই 10 লাখ টাকার সুবিধা পাওয়া যায়। কি করতে হয় জানেন? ঘাসফুল ছেড়ে বর্ধমানে সুখেন্দু সুস্মিতা প্রকাশ। বিজেপির রাজ্যসভার টিকিট শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরাতে বড় সিদ্ধান্ত অমিত শাহের। সব রাজ্যে খুলবে FRRO। গোটা বাংলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর থেকে দক্ষিণ জারি সতর্কতা। বিজেপিতে যোগ ভালো তৃণমূলের সুখেন্দু সুস্মিতা। শুরু নতুন রাজনৈতিক জল্পনা। বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি। বাংলায় আমুলের মেগা প্রকল্প, 18 জুলাই হাওড়ায় শিলান্যাসে অমিত শাহ। আচমকা স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে ঢু মারলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলোর রিয়েল টাইম ছবিতে কি ধরা পড়ল? দলের দৈনন্দিন খরচ চালানোর মতো টাকা তুলতে পারবে তৃণমূল। স্পেশাল অফিসারের সাম্মানিক 1.25 লাখ গুনতে হবে কালীঘাট তৃণমূলকেই। গ্যাসের দামে বড় আপডেট। ফের সস্তা এলপিজি, কোন শহরে কত দাম? শুনলাম বাজারের লোক ধর্মঘট করছে, তার মানে সরকারকে চ্যালেঞ্জ করছে। সতর্ক বার্তা দিলীপের। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদে, সফরের আগেই শুভেন্দুর কাছে আবদার অধীরের। কি এমন চাইলেন কংগ্রেস নেতা? মাত্র 1 মাসেই 1000 কোটির অতিরিক্ত রাজস্ব আদায়। মমতা জমানার লিকেজ রুখেই কামাল হোসেন শুভেন্দু সরকারের। 10 কোটি সম্পত্তি ও চাকরির লোভ, নিজের মেয়ের হাতেই খুন মহিলা। দুর্ঘটনা সাজিয়েও হল না শেষ রক্ষা। নিউ টাউনে আদানিদের হাসপাতালে গরিবদের জন্য 1000 বেড ঘোষণা শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। পদোন্নতি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা মেটাতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকায় মূলত ক্লার্ক বা কেরানি পদের কর্মীদের ইনক্রিমেন্ট ও প্রমোশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় পাশ না করলে আটকে যাবে পদোন্নতি। তবে কারো চাকরি বাতিল হবে না বা পদচ্যুতি হবে না। রাজ্যের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পদোন্নতিতে বেনিয়মের অভিযোগ ওঠার পরই এবার কড়া পদক্ষেপ করল নবান্ন। কি নির্দেশিকা জারি করা হয়েছে? রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ক্লার্ক স্তরে কিসের মাপকাঠিতে পদোন্নতি হবে তাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে 2019 সালের 24 জানুয়ারি থেকে 2026 সালের 8 জুলাই পর্যন্ত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা ছাড়া যারা LDC বা LDA, ইউডিসি বা ইউডিএ বা সমতুল্য কেরানি পদে ইনক্রিমেন্ট বা পদোন্নতি পেয়েছেন তাদের পদোন্নতি বিশেষ ক্ষেত্রে বৈধ করা হবে। এই কর্মীদের পদচ্যুতি করা হবে না এবং বর্তমানে যে বেতন পাচ্ছেন তাতেও কোনো কাটছাট হবে না। মানতে হবে বিশেষ শর্ত। তবে একটি শর্তের উপরই ইনক্রিমেন্ট বা পদোন্নতি নির্ভর করবে। সকলকে নেতাজি সুভাষচন্দ্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউশনের নির্ধারিত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা বাধ্যতামূলক পাশ করতে হবে। পরীক্ষায় পাশ না করা পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত থাকবে বা আটকে যাবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আটকে যাওয়া বা বকেয়া ইনক্রিমেন্ট দেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষায় সফল হওয়ার পরের দিন থেকে আর্থিক সুবিধা কার্যকর হবে। পরীক্ষা পাশ করার পর থেকেই সংশ্লিষ্ট কর্মীর সিনিয়রিটি নতুন করে নির্ধারণ করা হবে। আর কি কি নিয়ম রয়েছে? বর্তমানে এই কর্মীরা যে LDC, LDA বা
ইউডিসি ইউডিএ পদে রয়েছেন সেই পদগুলি আপাতত এক্স ক্যাডার পোস্ট হিসেবে ধরা হবে, যাতে অন্যান্য যোগ্য কর্মীদের স্বাভাবিক পদোন্নতির সুযোগ ব্যাহত না হয়। তবে এই নির্দেশিকা জারির পর ভবিষ্যতে নিয়ম ভেঙে কোনো ছাড় বা পদোন্নতি দেওয়া হলে তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে এবং প্রয়োজনে তা বাতিলও করা হতে পারে। রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে ধরতে এবার তৎপর রাজ্য প্রশাসন। নতুন করে এই মামলা শুরু হয়েছে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ে এসটিএফ এর সহযোগিতা চাওয়া হয়েছে। গতকাল রাতেই তার নিউ টাউনের বাড়িতে বিশেষ তদন্তকারী দল অভিযান চালায়। দলের ফরেন্সিক বিশেষজ্ঞরাও ছিলেন। জানা গেছে তার বাড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বপন কামিল্লা নামক এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রশান্ত বর্মন এই মুহূর্তে তিনি পলাতক। গত বছরের 29শে অক্টোবর সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হয় নিউ টাউনের যাত্রাগাছি খালপাড় অঞ্চল থেকে। এই ঘটনার পরেই 31শে অক্টোবর নিহত ব্যবসায়ীর স্ত্রী বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম উল্লেখ করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রশান্ত বর্মনের গাড়ি চালক, এক ঠিকাদার এবং কোচবিহারের এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও প্রশান্ত বর্মনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি। এই মামলায় বারাসাত জেলা আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেও পরে মামলা উচ্চতর আদালতে যায়। তখনই গা ঢাকা দেন প্রশান্ত বর্মন। পরে এই মামলা সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের আত্মসমর্পণের নির্দেশের পরেই তিনি পদ থেকে অপসারিত হন। তবে শীর্ষ আদালতের সেই নির্দেশ অগ্রাহ্য করে গা ঢাকা দিয়েই আছেন প্রশান্ত বর্মন। পুলিশ জানায় তাকে খুঁজে পাওয়া যায়নি। গত মাসেই নিউ টাউনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে আটক হয় প্রশান্ত বর্মন। স্থানীয় এক যুবকের তৎপরতায় পুলিশ তাকে আটক করে, যদিও পরের দিনই জামিনে ছাড়া পেয়ে যান প্রশান্ত এবং ফের গা ঢাকা দেন। জানা যাচ্ছে গতকাল রাতে প্রশান্ত বর্মনের বাড়ির প্রতিটি ঘরে তল্লাশি চালানো হয়েছে। এই মামলার তদন্তে বিধাননগর পুলিশের পক্ষ থেকে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ বকেয়া নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নবান্ন। সরকারি কর্মীদের নিয়ে কি জানালো রাজ্য সরকার? রাজ্যের অর্থ দপ্তর নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, 24শে জানুয়ারি 2019 থেকে 8ই জুলাই 2026-এর মধ্যে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করেও বিশেষ ছাড়ের ভিত্তিতে রাজ্যের অর্থ দপ্তর নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, 24শে জানুয়ারি 2019 থেকে 8ই জুলাই 2026-এর মধ্যে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করেও বিশেষ ছাড়ের ভিত্তিতে এলডিসি, এলডিএ অথবা ইউডিসি, ইউডিএ কিংবা সমতুল্য কেরানি পদে উন্নীত হওয়া কর্মীদের পদোন্নতি বাতিল করা হবে না, বরং বিশেষ ক্ষেত্রে তাদের সেই পদোন্নতিকেই বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট কর্মীদের চাকরি বা বর্তমান পদ কোনোটি ঝুঁকির মুখে পড়বে না। এতদিন যে বেতন পাচ্ছেন তাতেও কোনো পরিবর্তন আনা হবে না। তবে এর অর্থ এই নয় যে ভবিষ্যতেও ছাড় মিলবে। সরকার স্পষ্ট করে দিয়েছে প্রত্যেককে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের নির্ধারিত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় সফল না হওয়া পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ থাকবে। প্রসঙ্গত পরীক্ষায় পাশ করার পরই সেই ইনক্রিমেন্ট পুনরায় চালু হবে এবং আর্থিক সুবিধাও তখন থেকেই কার্যকর হবে। পাশাপাশি কর্মীদের সিনিয়রিটির হিসাবেও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তারিখের ভিত্তিতে নতুন করে নির্ধারণ করা হবে। সরকার আরও জানিয়েছে, বর্তমানে যারা যে পদে কর্মরত রয়েছেন সেই পদগুলিকে আপাতত এক্স ক্যাডার হিসেবে ধরা হবে। এর ফলে অন্য যোগ্য কর্মীদের স্বাভাবিক পদোন্নতির ক্ষেত্রে কোনো বাধা তৈরি হবে না। এই নির্দেশিকার পরে নিয়ম ভেঙে কাউকে এই ধরনের ছাড় দিয়ে পদোন্নতি দেওয়া হলে তা বেআইনি বলে বিবেচিত হবে এবং প্রয়োজনে সেই পদোন্নতি বাতিলও করা হতে পারে। এদিকে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আর্থিক স্বস্তির খবর দিয়েছে নবান্ন। কলকাতা পৌরসভা এলাকার রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতার 50% মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য সরকার জানায়, যাচাইকৃত ব্যাংকের তথ্য না থাকায় এতদিন অর্থ প্রদান বিলম্বিত হচ্ছিল। সেই জট কাটিয়ে এবার ধাপে ধাপে বকেয়া অর্থ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বৃহস্পতিবার ভোর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রতারণা, চিটফান্ড এবং শেয়ার বাজার সংক্রান্ত আর্থিক জালিয়াতির অভিযোগে দুর্গাপুর, হাওড়া ও নদিয়ার বিভিন্ন ঠিকানায় এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। বাংলা জুড়ে ইডির হানা। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, কলকাতার ফেয়ারলি প্লেস এলাকায় একটি অফিস খুলে সাধারণ মানুষকে ক্রিপ্টো বিনিয়োগের প্রস্তাব দেওয়া হতো। অভিযুক্ত দিগন্ত মল্লিক সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে কোটি কোটি টাকা সংগ্রহ করেছিলেন। সেই সূত্র ধরে মঙ্গলবার ভোর রাত থেকে দুর্গাপুরের অন্ডালের শ্রীপল্লী সুভাষনগর রিক্সা ডাঙ্গাল এলাকায় ইসিলের প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে সকাল থেকেই ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করেন। তদন্তকারী সংস্থার দাবি, দিলীপ মল্লিক এবং তার ছেলে দিগন্ত মল্লিকের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সিতে
বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং সেই সূত্রে অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর আগেও দিগন্তকে গ্রেপ্তার করা হলে তিনি জামিনে মুক্তি পান। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য হাতে আসতেই তদন্তে গতি আনে ইডি। উল্লেখ্য, একসময়ের হাওড়ার ব্যাটরা থানার কুচিল সরকার লেন এলাকায় সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্য তল্লাশি শুরু করে ইডি। এমনকি শেয়ার বাজারের ব্যবসার সঙ্গেও তার নাম জড়িয়ে রয়েছে বলে তদন্তে উঠে এসেছে। অন্যদিকে নদিয়ার রানাঘাটের কালীনারায়ণপুরে ব্যবসায়ী শুভ্রকান্তি নাগের বিরুদ্ধে শেয়ার বাজারে প্রশিক্ষণ ও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো চিটফান্ড সংস্থা গড়ে তোলার অভিযোগে রয়েছে। সকাল থেকে তার বাড়িতেও চলছে অভিযান। স্টক গুরুকুল নামে পরিচিত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বারুইপুরে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও 8 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হলো এই 8 জনকে। গতকালই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল 18 জনকে। এই নিয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় গ্রেপ্তারি বেড়ে হলো 26। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, নিহত প্রভাসী মূল অভিযুক্ত। এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলী মূল অভিযুক্ত দাবি পুলিশের। ঘটনার দিন প্রভাসী নাবালিকাকে নিয়ে আসে। প্রভাসী নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ ও খুন করে। প্রভাসী নাবালিকার দেহ পুকুরে ফেলেছিল দাবি পুলিশের। অপরাধের পাণ্ডা প্রভাস মণ্ডল, সঙ্গে ছিল 3 জন দাবি পুলিশের। আগেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারবার বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিল প্রভাস মণ্ডল। সেই জন্যই প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়া হয়। পুনর্নির্মাণের সময় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি প্রভাসের। আত্মরক্ষার্থে প্রভাসকে পাল্টা গুলি দাবি পুলিশের। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনে অভিযুক্তের মৃত্যু হলো এনকাউন্টারে। পুলিশ সূত্রে খবর, বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলী সেই নাবালিকাকে আটকে রেখে নির্যাতন চালায়, খুনও করে সে। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে পুনর্নির্মাণের সময় পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে পাল্টা গুলিতে মৃত্যু হয় তার। বারুইপুরের নাবালিকার যৌন নির্যাতন খুনের ঘটনার 3 দিনের মাথায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। নাবালিকাকে আটকে রেখে নির্যাতন থেকে খুন। পুলিশ সূত্রে দাবি, পুরোটাতেই জড়িত ছিল প্রভাস মণ্ডল নিজে। প্রথমত তাকে দেখা গিয়েছিল সিসিটিভিতে নাবালিকার সঙ্গে, তারপর প্রভাসী দেখিয়ে দিয়েছিল কোথায় ফেলা হয়েছে বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে দাবি, বারবার তদন্তকারীদের বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিল সে। তা থেকে জোরালো হয় সন্দেহ। বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো এনকাউন্টারে। পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল, আর এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। বাংলায় ফের ভোট। এবার লোকসভা বা বিধানসভার নির্বাচন নয়, এবার রাজ্যসভার নির্বাচন হবে। 3 আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই 3 আসনেই তৃণমূলের সাংসদদের ছেড়ে যাওয়া আসন। তবে আর কি সেই আসন ধরে রাখতে পারবে তারা, নাকি বিজেপির ঝুলিতেই চলে যাবে এই আসনগুলি? রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা বাড়লে কেন্দ্রের বিশেষ সুবিধা হবে সংসদে বিল পাস করতে। রাজ্যসভার নির্বাচন আগামী 24শে জুলাই এই নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15ই জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 27শে জুলাইয়ের মধ্যে নির্বাচনের গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যসভার আসন সংখ্যা 16। 2 বছর অন্তর 1/3 আসনে নির্বাচন হয়। চলতি বছরই বিধানসভা নির্বাচনের মাসখানেক আগেই রাজ্যের 5 রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হয়েছিল। 4টি আসনে জেতার মতো সংখ্যা ছিল তৃণমূলের হাতে। বিজেপির হাতে 1টি আসন জেতার মতো বিধায়ক ছিল। সেই মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 5 জন। কেন গুরুত্বপূর্ণ এই ভোট? এবার প্রশ্ন হলো, এই উপনির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই নির্বাচনের সংসদের হিসাব নিকাশটাই ওলটপালট হয়ে যাবে। এর নেপথ্যেও রয়েছে বিশেষ কারণ। গত 4ই মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তারপর বয়ে গিয়েছে অনেক জল। শাসক দল তৃণমূল কংগ্রেস এখন প্রাক্তন হয়ে গিয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি, আর তারপরই নজিরবিহীন ভাঙন দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া দল ভেঙে টুকরো টুকরো হয়েছে। একদিকে লোকসভার 20 জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূল থেকে দূরে সরে এনসিপিআই নামক একটি দলের সঙ্গে মিশে গিয়েছেন। তারা সমর্থন করবেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরকে। অন্যদিকে রাজ্য বিধানসভাতেও ভাঙন ধরেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমপক্ষে 60 জনেরও বেশি বিধায়ক দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে। তারা আলাদা ফ্রন্ট করে এখন নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে। এই আবহে রাজ্যসভার নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ। যে 3টি আসন ফাঁকা হয়েছে সেগুলি হলো তৃণমূলের সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইকের আসন। 8ই জুন প্রথম ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, 10ই জুন ইস্তফা দেন সুস্মিতা দেব, 11ই জুন ইস্তফা দেন প্রকাশচিক বড়াইক। এই আসনগুলির মেয়াদ ছিল অনেক দিন। যেমন সুস্মিতা দেবের সাংসদ পদের মেয়াদ ছিল শেষ হচ্ছিল 2030 সালে। নতুন করে ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইরান। আর এবার চবাহার বন্দর গুড়িয়ে দিল তারা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে অর্থহীন বলে বুধবারই মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর তারপরই বৃহস্পতিবার ইরানের উপর মুহুর্মুহু বোমা বর্ষণ করে আমেরিকা, যাতে চবাহার বন্দরটি গুড়িয়ে গিয়েছে। এই চবাহার বন্দরে বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর যদিও দূরত্ব বাড়ায় দিল্লি, ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে চবাহারের ওপর মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের একটা বড় অংশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিকে। জরুরি বিভাগ ঘটনাস্থলে ছুটে যায়। এপ্রিল মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম চবাহারে হামলা চালালো আমেরিকা। আমেরিকার সেনা আধিকারিকরা জানিয়েছেন, ইরানের উপকূল প্রতিরক্ষা এবং সামরিক পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকার দাবি, ইরানের ওই পরিকাঠামো হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। সেন্টকম জানিয়েছে, ইরানের মোট 90টি জায়গায় হামলা চালিয়েছে তারা, তবে নাগরিক পরিকাঠামো অক্ষত রয়েছে বলে জানানো হয়েছে। নতুন করে হামলা নিয়ে ট্রাম্প বলেন, জোর আঘাত হেনেছি, আমাদের উপর একবার আঘাত করলে পাল্টা 20 বার আঘাত করব। ইরানের সঙ্গে যুদ্ধ আরও তীব্রতর হবে কিনা জানতে চাইলে বলেন, এখনই বলতে পারছি না, তবে দ্রুত জয় চলে আসবে। সামরিকভাবে আমেরিকা ইরানের বিরুদ্ধে জয়ী হয়েছে, ইরানের হাতে যৎসামান্য রসদ বেঁচে রয়েছে বলেও দাবি করেন তিনি। আমেরিকায় পরপর নিখোঁজ বিজ্ঞানীরা, অন্য জগতে হারিয়ে যাওয়া, নাকি ক্রমশ বাড়ছে রহস্য? এই হামলার জবাবে পাল্টা কুয়েত এবং বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তবে আমেরিকা যেভাবে চবাহার গুড়িয়ে দিল তা ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ওই চবাহার বন্দরের বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত। পাকিস্তানকে টপকে চবাহারের মাধ্যমেই সরাসরি আফগানিস্তান এবং পশ্চিম এশিয়ায় পৌঁছানোর রাস্তা বের হয়েছিল। কৌশলগত দিক থেকে ভারতের জন্য চবাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও এক বড়সড় উলটপুরাণের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা 3 হেভিওয়েট প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক এবার ভারতীয় জনতা পার্টির টিকিটে রাজ্যসভায় যেতে পারেন বলে রাজনৈতিক মহলে ত্তীব্র জল্পনা শুরু হয়েছে। আগামী 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই উপনির্বাচনের ঠিক মুখেই দলত্যাগী এই 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। শাহের দরবার থেকে সল্টলেকের বিজেপি অফিস। রাজনৈতিক জল্পনার জলকে আরও বাড়িয়ে দিয়ে বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে সশরীরে উপস্থিত হন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক। সেখানে তারা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। এর আগে গত সোমবার দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতা অমিত শাহের সঙ্গেও দিল্লিতে গিয়ে দেখা করেছিলেন এই 3 নেতা। শাহের সঙ্গে সেই হাই প্রোফাইল বৈঠকের পর বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি দপ্তরে তাদের এই আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন এই উপনির্বাচন? সম্প্রতি সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক